স্রোতের বন্ধুদের বাড়াবাড়ির জন্য এবার স্রোতকে ভুল বুঝতে শুরু করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে বাড়ি যাওয়া মাত্রই সার্থক ধুয়ে দেয় এবং বলতে থাকি যে তোমার লজ্জা করছে না? যে কথাগুলো তোমার আমাকে বলা উচিত সেই কথাগুলো তুমি তোমার ফ্রেন্ডদেরকে দিয়ে আমার কাছে অবধি পৌঁছানোর চেষ্টা করছো। স্রোত, তুমি ভুলে যাও না যে আমাদের এর মধ্যে কিন্তু একটা পার্সোনাল লাইফও আছে। সেই পার্সোনাল লাইফের মধ্যে তুমি বাইরে কাউকে এরকম করে ইন্টারফেয়ার করার জন্য ঢুকিয়ে দিতে পারো না। অন্তত এটাতে আমার অন্তত কোনো মতেই মত নেই। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কী হয়েছে, ঠিক আপনি সেটা আমাকে খুলে বলবেন। তো আপনি আসার পর থেকে আমার উপর এরকম চিৎকার চেঁচামেচি কেন শুরু করে দিয়েছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না স্যার। ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে ও আচ্ছা, তুমি একদম দুধে ধরে তুলসী পাতা সাজার চেষ্টা করছো। তুমি এমন একটা ভান করছো যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না। তুমি এই সম্পর্কে কোনো কিছু জানো না। আজ ইউনিভার্সিটির বাইরে কেন ও তোমার বন্ধুরা আমাকে চেপে ধরেছিল? কেন তোমার বন্ধুরা আমার কাছে এসে আমাকে বলছে যে আমি যাতে এই ডিভোর্সটা কোনো মতে প্রসিডিউরটা না কমপ্লিট করি, আমি যাতে কোনো মতে তোমাকে ডিভোর্স না দিই? কেন ওরা আমাদের লাইফে ইন্টারফেয়ার করবে বলো তো? এই সাহসটা তো আমি তাদেরকে দিইনি। আর তুমি আমাকে ভালোবাসো কিনা সেটাও আমার তোমার বন্ধুদের মুখ থেকে শুনতে হবে। তোমার বন্ধুরা আমার কাছে আজকে এসে আমাকে বলছিল যে আমি যাতে তোমাকে কোনো মতে ডিভোর্স না দিয়ে দিতে, তুমি আরও বেশি কষ্ট পাবে। আর তার থেকে বড় কথা যে আমরা একে অপরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি সেটা সকলে দেখে, কেন আমরা নিজেরা বুঝতে পারি না? কেন ওদেরকে এই অধিকারটুকু কে দিয়েছে? দেখো স্রোত, এই অধিকারটুকু তুমি ওদেরকে দিয়েছো, আমি দিইনি। তাই আমি তোমাকে বারবার করে সাবধান করে দিচ্ছি যে এর পরবর্তী সময়ে যদি কোনো মতে তোমার ফ্রেন্ডরা আমার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করে বা আমার পারিবারিক লাইফ নিয়ে তারা যদি কোনো রকম কোনো এরকম সিন ক্রিয়েট করার চেষ্টা করে, আমি কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবো না। অন্যদিকে স্রোত অনবরত কাঁদতে থাকে এবং বলতে থাকে যে স্যার, ওরা যদি আমার হয়ে আপনার কাছে এসে কিছু বলেও থাকে তাতে আর যাই হোক না কেন আপনারও বোঝা উচিত ছিল যে এটা ওদের কথা। আমার যদি আপনাকে কিছু বলারই হতো তাহলে আমি নিজে থেকে আপনাকে বলতাম, কারণ আর যাই হোক না কেন আমি নিজে যথেষ্ট পরিমাণে সক্ষম আপনার কাছে আমার মনের কথাটা তুলে ধরার জন্য। আমার মনে যেখানে কিনা সেরকম কোনো কিছু নেই, তাহলে আমি কী বা আপনাকে বলতে যাবো বলুন তো? এখন আমার ফ্রেন্ডরা যা কিছু বলেছে সেটা নিতান্তই এটা ওদের কথা, আমার নয়। তাই আপনি ওদের দোষটা আমার কাঁধে চাপিয়ে দিয়ে আমার উপরে এরকম চিৎকার চেঁচামেচি কোনো মতেই করতে পারেন এবং সেই অধিকারটুকু আপনার নেই। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কেন, আমার তো তোমার বন্ধুদের কথা শুনে এটাই মনে হলো যে তুমি হয়তো ওদেরকে ইচ্ছাকৃতভাবে আমার কাছে পাঠিয়েছো যাতে কিনা আমরা এই ডিভোর্সটা থেকে সরে দাঁড়াই। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, তোমার যদি এই ডিভোর্সে কোনো প্রবলেম থাকে তাহলে তুমি নিজ ইচ্ছায় আমার কাছে এসে বলতে পারো। আমি চাই না যে তুমি কোর্টে গিয়ে কোনো রকম কোনো সিনক্রেট করো বা তুমি বেঁকে বসো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার, আমার যদি বেঁকে বসারই হতো তাহলে নিশ্চয়ই আমি ঘটা করে আমাদের ওয়েলকাম ডিভোর্সের জন্য এতটা আয়োজন করতাম না। আর আপনি একদম ভাববেন না যে আমি সেদিন কোর্টে গিয়ে বেঁকে বসবো, কারণ আমি মন থেকে চাই যে আমাদের এই ডিভোর্সটা হয়ে যাক, আমি আপনার কাছ থেকে ছুটকারা পেয়ে যাই। কারণ আপনার মতন একজন মানুষের সঙ্গে গোটা জীবনটাকে এরকম করে কষ্টের মধ্যে থেকে বয়ে নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। রীতিমতো আমারও এবার এই সম্পর্কের মধ্যে ক্লান্ত লাগছে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ও এই ১ বছর হতে না হতে এর মধ্যে তোমার আমাদের সম্পর্কের মধ্যে এতটা ক্লান্তি শুরু হয়ে গিয়েছে। তাহলে তো আমি বলবো যে ভালোই করেছি আমরা ডিভোর্সের সিদ্ধান্তটা নিয়ে, কারণ ডিভোর্সটা যদি না হতো তাহলে তো তোমার এই ক্লান্তিটা অনবরত চলতেই থাকতো। সেটা নিশ্চয়ই আমার সহ্য করতে হতো। আর সেই যন্ত্রণাটা সহ্য করা থেকে তুমি বরঞ্চ আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাচ্ছ, তাতেই তো বেটার, তাই না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, সেটা আপনার বুঝতে বাকি রয়েছে এখনো পর্যন্ত? তাহলে আজকে তো জেনেই গেলেন। তো আপনারা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।